ইরান যৌথ বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ছড়িয়ে পড়েছে যুদ্ধ। দুবাই থেকে ফিরলেন 189 জন। বিএনপি ও জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা। ঈদের ছুটি 7 দিন, খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে এবারের স্বাধীনতা পুরস্কার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে রিজওয়ানা এবং ডক্টর খলিলকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 15 বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া এবার ঈদ উল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে 18 মার্চ। সেক্ষেত্রে ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে 17 থেকে 23 মার্চ পর্যন্ত, মোট 7 দিন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মেজর আব্দুল জলিল, আশরাফ সিদ্দিকী, কাজী ফজলুর রহমান, মাহেরিন চৌধুরী, বশির আহমেদ সহ মোট 15 ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিকেএসএফ, এসওএস শিশুপল্লী, গণস্বাস্থ্য সহ মোট 5টি প্রতিষ্ঠান পেয়েছে পুরস্কারের মনোনয়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটা চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এছাড়া 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। বৈঠকের শুরুতে দেশের আইনশৃঙ্খলা এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি রমজানে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত হয় 18 মার্চ সরকারি ছুটির বিষয়ে। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটানা 7 দিন ছুটি থাকছে। আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। সামনে ঈদের ছুটি, এই দুটোরই বৃহত্তর আলোচনা। 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এদিন বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ, হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি এবং দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভা করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ের কার্যালয়ে অর্ধেক লাইট ও শীতাতপ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা সফরের শেষ দিনে বিএনপি ও জামায়াত প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জানিয়েছেন, তাদের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির জানিয়েছেন, সংসদ কার্যকর করতে বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে থাকছে হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। শ্রদ্ধা জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও। এর আগে গুলশানে মার্কিন দূতাবাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পল কাপুর। আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই 3টি বিষয়ে আমাদের আলোচনা করি। বিএনপি প্রতিনিধি দলের আগে মার্কিন দূতাবাসেই জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব।
যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্টের বাইরে থাকবে এটাকে আমরা প্রটেস্ট করব। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর উচ্চ পর্যায়ের কোনো মার্কিন সহকারী মন্ত্রীর এটি প্রথম সফর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার এবং র্যাব বিলুপ্তির তাগিদ দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। একই সঙ্গে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনার আহ্বানও জানান তিনি। আবির আহমেদের রিপোর্ট। এভাবেই অনেকটা জোরপূর্বকভাবে বাংলাদেশ ব্যাংকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাবেক গভর্নর ও তার উপদেষ্টাকে। একই সময় নিয়োগ দেওয়া হয় মুস্তাকুর রহমানকে, যার অভিজ্ঞতা যোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে ঠিক তেমনি রয়েছে ঋণ খেলাপি হওয়ার অভিযোগও। এ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয় বিভিন্ন মহলে। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যিনি স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে পারবেন। যাকে গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে যে প্রক্রিয়া অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। নিয়োগ বাতিল করে নতুন করে উপযুক্ত গভর্নর নিয়োগ দিতে হবে এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে যে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেওয়া, সেটি কিন্তু আরো বেশি গুরুতর প্রশ্ন এবং সেক্ষেত্রে সরকার উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা। টিআইবির মতে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগ ও র্যাব বিলুপ্তি এখন সময়ের দাবি। র্যাব নামক যে প্রতিষ্ঠানটি আছে আপনারা জানেন, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এমনকি সম্প্রতি যে গুম প্রতিরোধ কমিশনের প্রতিবেদন, সেখানেও র্যাব বিলুপ্ত করার প্রস্তাবনা এসছে, দাবি উত্থাপিত হয়েছে। আমরা সেই দাবিটি পুনর্ব্যক্ত করছি, সরকারের কাছে আবেদন জানাচ্ছি র্যাব বিলুপ্তির পথে অগ্রসর হতে হবে। সংবাদ সম্মেলনে কালো টাকা বৈধ করার সুযোগ স্থায়ীভাবে বাতিল এবং সরকারি কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধের সুপারিশও করা হয়। একটা সুনির্দিষ্ট আইন করে কোনো প্রকার কালো টাকা বৈধতার সুযোগকে চিরতরে বন্ধ করতে হবে। যাদের হাতে ক্ষমতা তাদেরকে তাদের স্বার্থের দ্বন্দ্বটা প্রতিহত করার জন্য স্বার্থের দ্বন্দ্ব নিরসন, আইনি এবং ব্যবস্থাপনা কাঠামো তৈরি করতে হবে সুনির্দিষ্টভাবে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর নির্দেশনার আহ্বান জানায় টিআইবি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আগের যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলমন্ত্রী রবিউল আলম। আজ সচিবালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এমন নিশ্চয়তা দেন। বৈঠকে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা ছাড়াও পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারাও যোগ দেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বৈঠকে 28টি সিদ্ধান্ত নেওয়া হয়। 16 মার্চ থেকে ধাপে ধাপে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। টোল দেয়াকে কেন্দ্র করে এক ধরনের যানজট তৈরি হয় বলে আগে থেকেই টোল আদায় করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান সড়কমন্ত্রী। নিশ্চিত গতবার মোটামুটি ভালোভাবেই সেটা সফল হয়েছে, এবার আরও ভালোভাবে করতে আমরা সক্ষম হব বিধায় মনে করছি এবং সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। সব বিভাগ অঙ্গীকার করেছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর থাকবে, সেই প্রস্তুতিও তারা গ্রহণ করেছে এবং আমরা মনে করছি একটা স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করবার জন্য যার যার অবস্থান থেকে যে দায়িত্ব আছে তা পালন করতে সবাই সক্ষম হবে। নাগরিক সমস্যা সমাধান ও আধুনিক নগর ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে নাগরিক সেবা অ্যাপ চালু করেছে জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। রাজধানীর বাড়িধারায় এক অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির জনবান্ধব অ্যাপটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নগরবান্ধব রাজনৈতিক সংগঠন হিসেবে সকল নাগরিকদের সমস্যা সমাধান করতে অ্যাপের মাধ্যমে সেবা চাইতে পারবে নগরবাসী। রাজধানীর যে কোনো নাগরিক সমস্যা সমাধানে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের নেতারা।
রাজধানী খিলগাঁওয়ে দেয়াল কেটে একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গোরান টেম্পো স্ট্যান্ড এলাকার আশিকের রসুল জুয়েলার্স থেকে প্রায় ৭৫ ভরি সোনা, ১৫০ ভরি রূপা এবং নগদ ১.৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে চোর চক্র। দোকান মালিকদের দাবি, ঘটনা লুকাতে সিসিটিভি ফুটেজের ভিডিআরও নিয়ে গেছে তারা। এই ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের প্রতিবেদনে। রাজধানীর খিলগাঁওয়ের ব্যস্ততম এলাকা গোরান টেম্পো স্ট্যান্ড। বুধবার রাতে আশিকে রাসুল জুয়েলার্স নামের এই ছোট্ট দোকানটিতে হানা দেয় সংঘবদ্ধ চোর চক্র। তবে সরাসরি নয়, চোরেরা প্রথমে পাশের একটি হোমিওপ্যাথি দোকানের তালা ভেঙে ঢুকে পড়ে। এরপর ওই দোকানের দেয়াল ভেঙে সুকৌশলে প্রবেশ করে জুয়েলারি দোকানে। দোকানের মালিকের দাবি, সিন্দুক ভেঙে চোরেরা নিয়ে গেছে প্রায় ৭৫ ভরি স্বর্ণালংকার ও ১৫০ ভরি রূপা। এছাড়াও ক্যাশ থেকে লুট করেছে টাকা। দোকানে স্বর্ণ ছিল ৭৫ ভরি, রূপা ছিল ১৫০ ভরি প্লাস, আর ১,৪০,০০০ টাকা ছিল। ওগুলো সবগুলোই নিয়ে গেছে। চুরিটা হয়েছে পাশের দোকানের তালা ভাঙিয়া, ওয়াল ভাঙছে, ভাঙার পরে আমার দোকানে ঢুকছে, ঢুকার পরে আমার লকার ভাঙছে, তারপর লকার থেকে সবকিছু নিয়ে গেছে। চুরির এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। আমরা চোরকে শনাক্ত, ঘটনা তথ্য উদ্ঘাটন এবং চোরকে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করতেছি। এখানে অবশ্যই একাধিক লোক জড়িত। আমরাও সিসিটিভি ফুটেজ খুঁজতেছি, কিন্তু খুব বেশি সিসিটিভি ফুটেজ পাচ্ছি না। বা দোকানের মালিক দাবি করছেন ওনার দোকানে একটা সিসিটিভি ছিল, ওটা ডিবিআর সহ দুর্বৃত্তরা নিয়ে চলে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, একই সাথে চোর চক্রকে গ্রেপ্তার করতে হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, বিগত সরকারগুলোর আমদানি ও বিদেশি কোম্পানির ঋণ নির্ভরতার কারণেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। এজন্য জাতীয় সক্ষমতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা ও ক্যাব আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। বক্তারা বলেন, জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারকে অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন করে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। সেই সাথে পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের তাগিদও দেন তারা। এছাড়া বিগত সরকারের সময়ে জ্বালানি খাতে জনস্বার্থ বিরোধী যেসব চুক্তি হয়েছে তা বাতিল করে শর্ত উন্মোচন করার দাবি জানানো হয়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।